প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমেই পূর্ণ সংখ্যা কাকে বলে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কি বললাম? যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ধনাত্মক সংখ্যা কি আর ঋণাত্মক সংখ্যা কি। দেখো, ধনাত্মক সংখ্যা হচ্ছে আমরা যে সংখ্যাগুলো লিখি, যে 1 2 3 4 5 6 এভাবে সংখ্যাগুলো লিখি না, এগুলো সবই হচ্ছে ধনাত্মক সংখ্যা, তার মানে যোগের সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা হচ্ছে বিয়োগের সংখ্যা। যেমন আমরা লিখতে পারি -1, -2, -3, তাই না? তার মানে তোমরা খুব সহজেই বুঝে নিবা যে ধনাত্মক মানে যোগের সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা মানে বিয়োগের সংখ্যা। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা আরেকবার বলি, যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। দেখো, এখন আমরা শিখব যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা কিভাবে এলো, ঋণাত্মক সংখ্যা কেন মানুষের প্রয়োজন পড়লো। দেখো, আমরা পূর্ণ সংখ্যার ধারণা পাওয়ার জন্য খাতা একটা সংখ্যা রেখা আঁকলাম। এখন এই সংখ্যা রেখার আমরা দুই দিকে দুইজন মানুষ দেখতে পাচ্ছি। তো এই পাশে যে আছে সে হচ্ছে আমার ডান দিকে আছে, এই পাশে যে আছে সে আমার বাম দিকে আছে। এখন এই ডান দিকে যে আছে সে প্রথমে এই আমার হাতে থাকা যে লুডো গুটিটা আছে সেই গুটিটা ফেলবে। ফেলার পরে যত পড়বে শূন্য থেকে সে ডান দিকে তত ঘর যাবে। আবার বাম দিকে যে আছে এই লুডো গুটিটা ফেলার পরে যত পড়বে সে সেখান থেকে আবার বাম দিকে তত ঘর আসবে। এখন দেখা যাক, প্রথমে এই ডান দিকে যে আছে সে লুডো গুটিটা ফেলবে। আচ্ছা, এখন গুটিটা ফেলা যাক, দেখা যাক কত পড়ে। দেখ কত পড়েছে, 3 পড়েছে। তার মানে ডান দিকে কত ঘর যাবে? 3 ঘর যাবে। দেখো, 0 থেকে 3 ঘর, এখানে 0 আছে, 0 থেকে 1 2 3 এই ঘরে আসবে, তার মানে এখানে আছে। ঠিক আছে? এবার এখন বাম দিকে যে আছে সে লুডো গুটিটা ফেলবে। দেখা যাক কত পড়ে। কত পড়েছে? 5 পড়েছে। 5 পড়লে কি করতে হবে? যেহেতু বাম দিকে তাই এখান থেকে বাম দিকে 5 ঘর আসবে। এখন দেখো, আমরা যদি এখানে আসতে চাই, তো এখান থেকে যদি আসতে তাহলে 1 2 3 আছে, আর তো কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি করা যায়? আমরা তো পড়েছে 5, তাহলে তো আমার 5 ঘর আসতে হবে, তার মানে আমার এই পর্যন্ত আসতে হবে। তাহলে এই পর্যন্ত আসতে হলে আমার তো এখানে কোনো কিছু থাকা লাগবে, তাহলে কত দেব? তো এখান থেকে তারা ধারণা করলো যে 1 2 3 4 লিখে ফেলেছি, তাহলে এইদিকে তো 1 2 3 4 লিখলে হবে না, আমার ভিন্ন কিছু লিখতে হবে। তখন তারা কি করলো? তারা হচ্ছে 1-এর পরিবর্তে -1 লিখলো। যে -1 -2 -3 -4 -5 প্রয়োজনের তাগিদেই কিন্তু তখন এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার আমরা ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে শিখতে চাও তাহলে বাংলায় যতগুলো লেখা আছে সবগুলো তোমরা পড়বা, দেখবো অনেক কিছু শিখতে পারবা। তো দেখো, এখানে লেখা আছে, মনে করি রিপন ও রাজু কোনো স্থানের শূন্য বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। আচ্ছা, উপরে একটা উদাহরণ দেখো, এখানে ধরো শূন্য বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে শূন্য বিন্দু। তো এখানে শিপন ও রাজু দুইজন বিপরীত দিকে হাঁটা শুরু করলো। একজন হাঁটলো এইদিকে, একজন হাঁটলো এইদিকে। দুজন দুই দিকে হাঁটা শুরু করলো। তো শূন্য বিন্দুর ডান দিকে ধাপকে আমরা প্লাস চিহ্ন এবং বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করা হলো। ডান দিকের ধাপকে আমরা প্লাস চিহ্ন দিয়ে চিহ্নিত করি, আর বাম দিকের ধাপকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিত করি। তো শিপন যদি ডান দিকে 5টি ধাপ অতিক্রম করে, শিপন ডান দিকে, এদিকে আমার ডান দিক, যদি 5টা ধাপ অতিক্রম করে তাহলে আমরা কত লিখবো? দেখো, এখানে আছে 0 থেকে 1 2 3 4, আর একটা দাগ দিলে কিন্তু 5 হয়ে যাবে। তখন আমরা কি লিখবো? +5 লিখবো, অথবা শুধু 5 লিখলেও হবে। এবং রাজু যদি বাম দিকে 4টি ধাপ অতিক্রম করে,
তাহলে তার অবস্থানকে আমরা -4 দ্বারা চিহ্নিত করব। দেখো রাজু যদি এইদিকে বাম দিক যদি 4টা ধাপ অতিক্রম করে 1 2 3 4, তারপরে আমরা লিখবো কত -4। এইভাবে হচ্ছে লিখন পদ্ধতিটা এসেছে। এখন দেখো এখানে একটা কাজ দেওয়া আছে যে নিচে প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখো। আচ্ছা, এখন যদি তোমাদের বলি যে 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ, 0 বিন্দুর বাম দিকে যদি 4টি ধাপ হয় তাহলে কি করবা? বাম দিকে বললে মাইনাস দিবা, তার মানে 4টি ধাপ গেলে কি হবে? -4 হবে। কত হবে? -4। আর 0 বিন্দুর ডান দিকে 7টি ধাপ, ডান দিকে বললে হচ্ছে +7 হবে। 7টি ধাপ মানে +7। 0 বিন্দুর ডান দিকে 11টি ধাপ, এবার তোমরাই বলো কি হবে? মানে +11 হবে। ডান দিক বললে প্লাস, বাম দিক বললে মাইনাস। 0 বিন্দুর বাম দিকে 6টি ধাপ, বাম দিক বলেছে, তার মানে -6। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ। এবার চলো সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। দেখো পূর্ববর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাই যে গতিপথের ডান দিকে যদি সংখ্যাটি ধনাত্মক হয় তবে বাম দিকে সংখ্যাটি ঋণাত্মক হবে। ডান দিকে ধনাত্মক আর বাম দিকে ঋণাত্মক, আমরা তো আগে ধনাত্মক ঋণাত্মক কি আগে শিখেছি। যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডান দিকে যাওয়া যায় তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। যদি এক ধাপ বাম দিকে যায় তবে পূর্ববর্তী সংখ্যাটি পাওয়া যাবে। দেখো এখানে একটা কাজ দেওয়া আছে, কাজের মাধ্যমে আমরা জানতে পারবো। নিচের সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি লেখো। পরবর্তী মানে পরের সংখ্যাটা। দেখো 10-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 11, মানে 10 থাকলে 11 হবে। 8 আছে, তার মানে এখানে হবে 9। -5 হলে পরবর্তী সংখ্যা কত হবে? -4। দেখো -5 আছে, এখানে লিখলাম -4, তাই না? তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। দেখো মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা যত বড় হবে সেই সংখ্যাটা তত ছোট। মাইনাসের ক্ষেত্রে সংখ্যাটা যত বড় হবে সেই সংখ্যাটা তত ছোট, আর সংখ্যাটা যত ছোট হবে তত বড় কিন্তু। তার মানে -4 -5 ছাড়া বড়, এই জন্য পরবর্তী সংখ্যা -4 হবে। তাহলে -3 হলে -3 থেকে বড় কোনটা? -2 হবে বড়। মাইনাসের তো ছোটো সংখ্যাগুলো বড় হয়, ঠিক আছে? এবার 0 আছে, 0-র পরবর্তী সংখ্যা হচ্ছে 1, আর 3-র পরবর্তী সংখ্যা হচ্ছে 4। এবার আসো এখানে যে নিচের সংখ্যাগুলোর পূর্ববর্তী সংখ্যাটি লেখো। পূর্ববর্তী মানে আগের সংখ্যাটা লিখতে হবে। তার মানে এখানে 10 আছে, মানে 10 আছে, 10-এর পূর্ববর্তী সংখ্যা মানে আগের সংখ্যা হচ্ছে 9, 8-এর আগের সংখ্যা হচ্ছে 7, 3-এর আগের সংখ্যা হচ্ছে 2, 0-র আগের সংখ্যা তার মানে -1, 0-র আগের সংখ্যা কি? -1, -3-এর আগের সংখ্যা হচ্ছে -4, আর -6-এর আগের সংখ্যা হচ্ছে -7। এখন আসি ঋণাত্মক সংখ্যার ব্যবহার। দেখো এই পর্যন্ত আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়েছি, তাহলে বাস্তব জীবনে এগুলো কিভাবে ব্যবহার করা হয় তা এখন নিচে আলোচনা করা হলো। দেখো আয়, ব্যয়, লাভ, ক্ষতি, বৃদ্ধি, হ্রাস, এগুলো কেমন? দেখো আয় মানে আমি তো উপার্জন করলাম, তার মানে এটা কিন্তু আমার আয়টা যখন বলবে তখন এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা হবে, মানে প্লাস হবে। আর ব্যয় মানে কি? খরচ করে ফেললাম, আমার কাছ থেকে কমে গেল, তখন এটা হচ্ছে মাইনাস হয়ে গেল, তার মানে এটা ঋণাত্মক সংখ্যা হয়ে গেল। লাভ হলে কি? আমি একটা কলম 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লাভ হলো। আর যদি একটা কলম 5 টাকায় কিনে যদি 4 টাকায় বিক্রি করি তাহলে ক্ষতি হয়ে গেল, কমে গেল। সেই জন্য লাভ হলে আমরা যোগ চিহ্ন ধরবো, আর ক্ষতি হলে আমরা বিয়োগ চিহ্ন ধরবো। তার মানে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক এখানেও বৃদ্ধি পেলে ধনাত্মক, হ্রাস হলে ঋণাত্মক। এখন তোমরা এই লাইনটা একটু পড়বা। দেখো প্লাস চিহ্নযুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে, এবং মাইনাস চিহ্নযুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। এই জন্য প্লাস ও মাইনাস চিহ্নদ্বয়কে যথাক্রমে ধনাত্মক চিহ্ন ও ঋণাত্মক চিহ্ন বলে। এটা তোমরা মুখস্থ করে নিবা। পূর্ণ সংখ্যা দেখো আমরা কিন্তু আগেই জেনে এসেছি, তারপর আবার পড়ি। মানুষের প্রয়োজনে প্রথমে 1 2 3 এই সংখ্যাগুলো আবিষ্কৃত হয়। এগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। দেখো এগুলোকে কি বলা হয়?
স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য নিয়ে আমরা 0, 1, 2, 3 এগুলোকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে 0 সহ 1, 2, 3 এগুলোকে কি বলা হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। আবার -4, -3, -2, -1 সংখ্যাগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি হলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্র করলে আমরা পাই, দেখো এটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি? -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। তার মানে এই পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ধনাত্মক পাচ্ছি, অঋণাত্মক পাচ্ছি, আবার ঋণাত্মক পাচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার বলা যায়। পূর্ণ সংখ্যা 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ধনাত্মক, 2 নম্বর হচ্ছে অঋণাত্মক, আর 3 নম্বর হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে? দেখো এখন আমরা শিখব যে সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। সংখ্যা রেখায় আমরা একটা সংখ্যা স্থাপন করব, সেটা কিভাবে করব? দেখো দেখো আমরা এখানে একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। এই সংখ্যা রেখায় এখন যদি আমি তোমাকে বলি যে তুমি +6 সংখ্যা রেখায় এঁকে দেখাও, তাহলে কিভাবে আঁকবা? দেখো সংখ্যা রেখায় সবসময় মাঝখানে শূন্য থাকবে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, এদিকে হবে -1, -2, -3 চলতে থাকবে। এখন আমি তোমাদের আঁকতে বলবো +6, তাহলে কিভাবে আঁকাবা? দেখো এই যে শূন্য আছে, শূন্য থেকে প্লাস বললে ডান দিকে যাবা। তো 6 কোথায় আছে? দেখো এই যে 6 আছে, তার মানে এই 6 এই জায়গাটায় আমরা এভাবে একটু গোল চিহ্ন দিয়ে দেব। দেখো আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা স্থাপন করা হয়ে গেল। এখন যদি আমি তোমাদের বলি যে -7 পূর্ণ সংখ্যা স্থাপন করো, তাহলে কিভাবে আঁকবা? দেখো মাইনাস যখন বলা হবে তখন শূন্য থেকে আমরা বাম দিকে আসব। এদিকে কোথায় -7 আছে? দেখো এই যে -7, তখন এখানে তখন আমরা একটা গোল চিহ্ন দিয়ে দেব। দেখো একটু কালো করে দিব, তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা স্থাপন করা হয়ে গেল। নিচে যে কাজটা আছে, কাজটা তোমাদের করে দেখাবো। এখানে বলা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সংখ্যাগুলোকে ক্রম অনুসারে লিখতে হবে। তার মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে। কিভাবে তোমরা লিখবা? দেখো ছোট থেকে বড় সাজাতে হলে এখানে মাইনাসেরও আছে, প্লাসেরও আছে। তার মানে মাইনাসের সংখ্যা কিন্তু সব থেকে ছোট। মাইনাসের সংখ্যা থেকে শুরু করতে হবে। তো মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যাটা সব থেকে বড় সেই সংখ্যাটা কিন্তু সব থেকে ছোট। এখন দেখো মাইনাসের আছে -1, -3, -5, তার মানে -5 সব থেকে ছোট। তো শুরু করবা কি এভাবে, যে প্রথমে লিখবা -5, -5 থেকে বড় হচ্ছে -3, তার থেকে বড় হচ্ছে -1, এবার তার থেকে বড় 1, তারপরে 2, 2-র পরে আছে, দেখো 2-র পরে কত লিখবা? 2-র পরে আছে 7, 8, 9। কয়টা হয়েছে দেখো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো আমরা কিন্তু এটা ক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। তাহলে কি বুঝলাম? যে মাইনাসের সংখ্যা যত বড় সেই সংখ্যাটা তত ছোট। ঠিক আছে?